দর্শক সবাইকে স্বাগত আজকের মেট্রো সেম টু দ্য পয়েন্ট। দর্শক, বিগত ১.৫-২ বছরে আমরা সবচেয়ে বেশি যে বিষয়টি নিয়ে আলোচনা করেছি সেটি কোভিড-19 অর্থাৎ করোনা। মাঝে রাজনীতি কিংবা বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেছি, হয়তো বা আলোচনার টেবিল উত্তপ্ত হয়েছে, কিন্তু এই করোনা নিয়ে উদ্বেগ, উৎকণ্ঠা কিংবা ভাবনার জায়গায় কিন্তু থেকেই গেছে। এরই মধ্যে আজকে বাংলাদেশে প্রথমবারের মতো বুস্টার ডোজ শুরু হয়েছে, সেটি নিয়েও আলোচনা চলছে। যদিও ষাটোর্ধ্ব মানুষের জন্য অবশ্যই এটি সুখবর, কিন্তু দেশের বেশিরভাগ মানুষই যখন টিকার আওতায় আসেনি তখন এই বুস্টার ডোজ শুরু করা সেটি নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে। আর আজকে আমরা সেসব প্রশ্নের উত্তরই খুঁজব, সেসব বিষয়ে আলোচনা করব। আজকে আমাদের সঙ্গে যথারীতি অতিথিরা আছেন। আজকে আমাদের সঙ্গে আছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, আমাদের সঙ্গে আছেন IEDCR এর উপদেষ্টা ডাক্তার মুস্তাক হোসেন, এবং আমাদের সঙ্গে আছেন প্রফেসর ডাক্তার MA আজিজ, মহাসচিব স্বাধীনতা চিকিৎসক পরিষদ সাচিব। আপনাদের সবাইকে স্বাগত আজকের আলোচনায়। আমি যদি আলোচনা শুরু করি গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীকে দিয়ে, যেটি বলছি যে এই যে বুস্টার শুরু হলো, যদিও আমরা দেখেছি যে বিশ্বের বেশ কিছু দেশে কিন্তু বুস্টার শুরু করে আবারও যেহেতু প্রতিটি জনগণকে কিংবা অন্ততপক্ষে ৭১% মানুষকে যে টিকার আওতায় আনা জরুরি সেটির দিকেই বেশি মনোযোগী, কিন্তু এরপরেও আজকে বুস্টার ডোজ শুরু হয়েছে। যেটি বলছিলাম যে ষাটোর্ধ্ব মানুষের জন্য অবশ্যই এটি সুখবর, কিন্তু আসলে পুরো বিষয়টি কিভাবে দেখছেন আপনি? এখানে খেয়াল রাখতে হবে এবার করোনার বিষয়টাকে একদিকে এত মনস্তাত্ত্বিক চাপ ছিল ওষুধ কোম্পানির, যেটা নর্মাল টাইমে এত দ্রুত এটাকে রিলিজ হতো না। ফলে আমাদেরকে অধিকাংশ ক্ষেত্রে বিশ্বাস করতে হচ্ছে ওষুধ কোম্পানির বক্তব্যের উপরে। সেখানে ডক্টর মুস্তাক আছেন, উনি ভালো নর্মাল টাইমে হলে এগুলি অনেকগুলি কাজে অনেকগুলি এটাকে রিলিজ করা হতো না, অনেক বেশি স্ট্রিনজেন্ট, অনেক বেশি কড়াকড়িভাবে দেখা হয়। যেমন আজকে তারা বলছে এটা এতটা কাজ করে, আমরা তাদের কথা বিশ্বাস করে তাদেরকে সেটা আসছে। আর অনেকগুলি জায়গায় বিভিন্ন দেশ যারা আমাদের এটা বিনা পয়সায় দিচ্ছে সেটারও একটা প্রেশার আছে। আর দ্বিতীয়ত অপরপক্ষে কারণ ইদানিং যেমন স্পুটনিক বলছে তাদেরটা নাকি আরো বেশি ভালো কাজ করে। এই সবগুলিকে আমাদেরকে ওষুধ কোম্পানির কথাকে বিশ্বাস করে অগ্রসর হতে হচ্ছে। অপরপক্ষে আমার গভর্নমেন্ট যেটা বলছে যে বয়স্ক এল্ডারদেরকেই তাদের বুস্টার ডোজ আমেরিকা একবার দিয়ে শুরু করেছিল, বন্ধ করেছে, আবার হচ্ছে। তার মূল কারণে হলো এটার এনাফ গবেষণা হয়নি, এনাফ ক্লিয়ারেন্স হয়নি। আমাদেরকে এটা বিশ্বাস করে তার উপরে যেতে হচ্ছে। তারপর হচ্ছে কি আমাদেরকে যেখানে আমাদের হোল পপুলেশনকে না করে এই ভয় পেয়ে কেবল বুস্টার করলে কত লোক যাবে, আমি বরঞ্চ করব যে মুস্তাকের বক্তব্যকেই, আর কারণ সে এই বিষয়ে সত্যিকারভাবে একজন এক্সপার্ট, তার কথাটাকে, তার মতো আরো ২-৪ জন যারা আছে সরকারকে তাদের কথাটাকে মূল্যটা দেওয়া উচিত, বিদেশি বা WHO কথা না। তাহলে আমার মনে হয় তাদেরকে সরকারকে সিদ্ধান্ত আসতে সুবিধা হবে। স্পুটনিকের ব্যাপারে তারা এখন সম্প্রতি বলেছে তাদের পার্সেন্টেজ নাকি আরো ভালো। এগুলিকেও বিবেচনায় নেওয়া উচিত বলে আমি মনে করি, এবং তাদেরটার দামও সবচেয়ে কম। হ্যাঁ, ডাক্তার মুস্তাক হোসেন, ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী কিন্তু বলছিলেন যে আপনি ভালো বলতে পারবেন এবং আপনার মতামত যথেষ্ট গুরুত্বপূর্ণ। জি, ধন্যবাদ জাফর ভাইকে। ডক্টর আজিজ আমাদের সহকর্মী বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের। আমাদের আজকে বুস্টার ডোজের পরীক্ষামূলক একটা ট্রায়াল, মানে সত্যিকারের বুস্টার দেওয়া হয়েছে। পরীক্ষা অনেক বললো, সেটা পরীক্ষা নয়, এটা প্রতিক্রিয়া দেখা হবে আগামী 7 দিন, যে অন্যান্য নতুন টিকার বিষয় যেটি করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিন্তু গত 17 ডিসেম্বর একটা নির্দেশিকা প্রণয়ন করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কথা হচ্ছে, যেটা আমাদের দেশে যে নাইট্যাক, তাদেরও একই কথা, যে ন্যাশনাল ইমিউনাইজেশন টেকনিক্যাল অ্যাডভাইজারি গ্রুপ আমাদের বাংলাদেশে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার দ্বারা বলেছে যে
বৈজ্ঞানিকভাবে বুস্টার ডোজ দেওয়ার কোনো অসুবিধা নেই, বৈজ্ঞানিকভাবে দেওয়া যেতে পারে। কিন্তু যেটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং আমাদের দেশের নাইটাক জোর দিয়েছে সেটা হচ্ছে টিকায় যে বৈষম্য দূর করা। এবং বৈষম্যটা শুধুমাত্র একটা নৈতিক বিষয় নয়, বৈষম্যটা একটা বৈজ্ঞানিক বিষয় বটে। যদি অনেক সংখ্যক মানুষ টিকার আওতার বাইরে থাকে, তারা একটা ডোজও না পায়, তাহলে কিন্তু নতুন নতুন ভ্যারিয়েন্ট তৈরি হবে। যেমন এই ওমিক্রন ভ্যারিয়েন্টটা তৈরি হয়েছে দক্ষিণ আফ্রিকাতে, সেখানে কিন্তু অধিকাংশ মানুষ এখনো 2 ডোজের টিকা পায়নি। কাজে এই জন্য বলা হয়ে থাকে যে আপনারা একটি দেশ বা দুটি দেশ, একটা জনগোষ্ঠী 2 ডোজ 3 ডোজ 4 ডোজ টিকা নিয়ে যদি বসেও থাকেন আর বিশ্বের অধিকাংশ মানুষ টিকা বিহীন থাকে, তাহলে কিন্তু আপনারা সুরক্ষিত থাকবেন না। ওমিক্রনের উদ্ভব দেশে দেখা গেছে। ঠিক তেমনি দেশের ভিতরে একই অবস্থা। দেশের ভিতরে আমরা ঢাকা শহরে, চট্টগ্রাম বা খুলনা, বরিশাল, রাজশাহীতে সবাই টিকা দিয়ে থাকলাম, কিন্তু বিস্তীর্ণ গ্রামাঞ্চলে বা শহরের যে ঘনবসতি এলাকায় তারা কোনো ডোজ টিকাই পেল না, তাহলে কিন্তু আমরা যারা টিকা নিয়ে ফেলেছি তারা কিন্তু সুরক্ষিত থাকবো না। বিষয়টি এইখানে। তো বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে যাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গিয়েছে, যারা দীর্ঘদিন অনেক রোগে ভুগছেন, ক্যান্সারের ঔষধ নিচ্ছেন, কিডনি ডায়ালাইসিস করছেন, কিংবা যারা ফ্রন্ট লাইনার সম্মুখ সারিতে আছেন, তাদেরকে আমরা বুস্টার ডোজ দিতে পারি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে ঢালাওভাবে সবাইকে বুস্টার ডোজ দিয়ে টিকার অপচয় হবে বলে তারা মনে করে। বাংলাদেশে একটা সমস্যা হলো যে কতজন লোক দীর্ঘমেয়াদী অসংক্রামক ব্যাধিতে ভুগছেন, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ কিংবা ডায়ালাইসিস করছেন, এর কোনো একটা তথ্য ভান্ডার বা ডেটাবেস যেভাবে ব্রিটেনে আছে, যে ন্যাশনাল হেলথ সার্ভিসের তালিকা আছে বা উন্নত দেশগুলোতে আছে ডিজিটাল রেকর্ড, আমাদের এখানে কিন্তু নেই। এবং যখন টিকা দেওয়া শুরু হলো তখন কিন্তু প্রশ্ন উঠেছিল যে যারা দীর্ঘমেয়াদী রোগে ভুগছেন তাদের নির্ভরযোগ্য তালিকা না থাকার কারণে কেউ যদি এসে দাবি করে যে আমার ব্লাড প্রেশার বেশি, তাই আপনি সেখানে সবাইকে মাপা শুরু করবেন, এদের বৈষম্য হয়ে যায়। কাজেই সাধারণভাবে তখনই বলা হয়েছিল যে যাদের বয়সটা বেশি তারা সাধারণত এই রোগে ভোগে, তাদেরকে দেওয়া হবে। আর যদি কোনো চিকিৎসক সুপারিশ করে যে আমার এই রোগীটা বয়স 30 কিন্তু সে ডায়াবেটিসে ভুগছে, তাকে দেওয়া হোক, সেটাও কিন্তু ওপেন আছে। তো সেইভাবে বুস্টার ডোজের বেলাতেও এই রোগে যারা ভুগছেন তাদের একটা ডেটাবেস না থাকার কারণে বয়স অনুপাতে বাংলাদেশ সরকার 60 বছরের উপরে যারা আছেন তাদের টিকা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। সরকারের পক্ষ থেকে এটি ঘোষণা করা হয়েছে। এখানে কোনো যারা পরামর্শক তারাও এটা বলেছেন, কিন্তু অনেকে আবার এটা একটু নীরব আছেন বা মিশ্র প্রতিক্রিয়া আছে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা গত 17 ডিসেম্বরে যে গাইডলাইন দিয়েছে তারা সেখানে বলেছে যে ওমিক্রন ভ্যারিয়েন্টটাকে কার্যকরভাবে মোকাবেলা করতে গেলে অনেক অনেক বিজ্ঞানী বলছেন, কোনো গবেষণা, ইন্ডিপেন্ডেন্ট গবেষণা, ওষুধ কোম্পানি নয়, ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীন গবেষকরাও বলেছেন যে তিনটা ডোজ যদি নেওয়া যায় তাহলে কিন্তু ওমিক্রন ভ্যারিয়েন্টকে তারা আরো ভালোভাবে মোকাবেলা করতে পারবে। ডাক্তার মুস্তাক, আমি একটি টিকা দিলেও ভ্যারিয়েন্ট তারা আক্রমণ করতে পারলেও গুরুতর অসুস্থতা থেকে বাঁচাতে পারবে এটা নিশ্চিত। আমি একটি প্রশ্ন রাখতে চাচ্ছি ডাক্তার মুস্তাক, আমি একটি প্রশ্ন করতে যাচ্ছি। আপনি শুরুতে যদিও বলেছিলেন যে আমরা যদি দেখি যে এ পর্যন্ত যে কিছু তথ্য এসেছে গণমাধ্যমে, যেটি দেখা গেছে যে করোনা ভাইরাসে যে মৃত্যু হয়েছে তার 55% যেরকম 60 ঊর্ধ্ব, একইভাবে কিন্তু বাংলাদেশে বৃহস্পতিবার পর্যন্ত যে তথ্য, সেখানে যে টিকার আওতায় এসেছে মাত্র 31% মানুষ। সেই ক্ষেত্রে আসলে কোন দিকে বেশি মনোযোগটা দেওয়া উচিত আসলে, যে সবাইকে টিকার আওতায় আনা নাকি একই সঙ্গে যদি বুস্টার ডোজ দেওয়া যায়? এবছর কিন্তু আমরা যতদূর জানি যে টার্গেট ছিল যে 55% মতো মানুষকে টিকার আওতায় আনা, কিন্তু সেটি কিন্তু সম্ভব হয়নি। আপনি যেটা বলেছেন, হ্যাঁ, যারা বয়স্ক 7 বছরের বেশি বয়স তাদের একটা বড় অংশ টিকার বাইরে আছে, এটা ঠিক। আমাদের দুটো কাজই একসাথে চালাতে কিন্তু আমাদের টিকার যে মজুদ আছে এটা অসম্ভব নয়। আমাদের টিকার মজুদ এখন সংকট নেই। এখন আমরা যদি একটা টার্গেট করি যে বুস্টার ডোজ দেওয়ার পাশাপাশি ওই বয়সের মানুষ যারা টিকা একদম নেননি, দরকার হলে তাদের বাড়ি বাড়ি গিয়ে আমরা টিকা দেবো। আমাদের সেই অবকাঠামো আছে, কর্মী আছে, প্রশিক্ষণ রয়েছে, এবং আমাদের ইপিআই এর কর্মীরা, রেড ক্রসের ভলান্টিয়াররা, বিভিন্ন বেসরকারি সংস্থার কর্মীরা কিন্তু গ্রামে গ্রামে লোকদেরকে তাদের তালিকা আছে। কাজেই তাদের তালিকা ধরে যদি আমরা কমিউনিটি ক্লিনিক ধরে এবং শহরাঞ্চলের যারা সিটি কর্পোরেশনের কর্মী আছে, এনজিওর কর্মীরা আছে, তারা যদি আমরা শহরের ঘনবসতি এলাকাতে যারা বয়স্ক আছে তাদের টিকাদান অভিযান পাশাপাশি চালাই,
টিকা অভিযান, তাহলে বুস্টার এবং বয়স্ক লোকদেরকে টিকা দেওয়া দুটো কিন্তু একসাথে চলতে পারে। আমাদের এই মুহূর্তে এমন তো না যে বুস্টার ডোজ দিলে টিকাটা মানে ঘাটতি পড়ে যাবে, সেই ঘাটতির কারণে বয়স্কদের টিকা দেওয়া যাবে না। বাংলাদেশ কিন্তু এখন এই পর্যায়ে নেই। আমরা দুটোই একসঙ্গে চালাতে পারবো। আশা করি সরকার এই বিষয়ে মনোযোগ দেবেন যে বুস্টারের পাশাপাশি বয়স্কদের টিকা দেওয়ার জন্য বিশেষ অভিযান, বিশেষ ব্যবস্থা নিতে পারেন। তাহলে কিন্তু আমরা দুটো শর্ত পূরণ করতে পারি, আমাদের ক্ষয়ক্ষতিটা আমরা অনেকখানি কমিয়ে আনতে পারবো। হ্যাঁ, ডাক্তার মোস্তাক, আপনাকে ধন্যবাদ। আমাদের সঙ্গে আরেকজন অতিথি আছেন, প্রফেসর ডাক্তার এম.এ. আজিজ। আমি যেটি জানতে চাইবো, বুস্টার ডোজ নিয়ে আসলে কথা হলো, আরও নিশ্চয়ই কথা হবে। আরেকটি বিষয় আমরা দেখেছি যে সুরক্ষা অ্যাপ, সেখানে কিন্তু এই বুস্টার ডোজের জন্য আবেদন করা যাচ্ছে না। আমরা যেটি দেখেছি যে বলা হচ্ছে যে মোবাইলে মেসেজ চলে আসবে, এরপর বুস্টার ডোজ দেওয়া যাবে। এটাও কি আসলে এটা একটু নিয়ম মাফিক করা যেত না? দেখুন, আজকে শুধু পরীক্ষামূলক উদ্বোধন করা হয়েছে এবং এই সময়টার মধ্যে এই সুরক্ষা অ্যাপসের কাজও চলছে। আইটি মন্ত্রণালয়ের সাথে আমাদের অধিদপ্তরের কর্মকর্তারা যোগাযোগ করছে এবং সেইটা অ্যাপসের কাজও চলছে এবং খুব দ্রুত সময়ে সেই অ্যাপসের কাজ সম্পন্ন হবে। তারপরেই সারা দেশে এই বুস্টার ডোজ দেওয়া হবে। তো আমি একটা কথা বলতে চাই, আগের দুজন আলোচক বললেন, দেখুন সরকার প্রথম থেকেই যখন টিকাদান কর্মসূচি শুরু হয় এই বয়সটাকে প্রাধান্য দিয়েই 70 ঊর্ধ্ব 60 ঊর্ধ্ব আস্তে আস্তে ট্যাপারিং করে এখন একদম স্কুল গোয়িং কিংবা 11 থেকে 17 পর্যন্ত দিয়ে আসছে এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা বিদেশগামী কিংবা স্কুল ছাত্রছাত্রী, বস্তি, মুক্তিযোদ্ধা, সবাইকে, ফ্রন্টলাইন ফাইটার সবাইকে কিন্তু দিয়েছে। এখন অনেকে মনে করে যে এই প্রায়োরিটি বেসিসে একটা বড় জনসংখ্যা এখনো টিকাদান কর্মসূচির বাইরে, কিংবা আপনিও যেটা বললেন 60 ঊর্ধ্ব অনেকেই টিকাদান। আমি যদি একটু পরিসংখ্যানটা দিই যে 1,31,00,000 বোধহয় 60 ঊর্ধ্ব মানুষ আছে, তার মধ্যে 25% কিন্তু এই টিকার জন্য নিবন্ধনই করেন। আমি বলছি যে তারা টিকাদানের কর্মসূচির বাইরে আছে। এখন তাদেরকে আগে দিয়ে নিয়ে পরে শুরু করা উচিত নাকি একসাথে শুরু করা উচিত? মোস্তাক ভাই যেটা বললেন, এখানে প্রশ্ন হলো যে প্রথম হলো যে যারা সেকেন্ড ডোজ নিয়েছে 6 মাস পরে আস্তে আস্তে যে সমস্ত গবেষণা এখনো আছে তাদের ইমিউনিটি কিংবা অ্যান্টিবডি কমে আসার কথা, সেই ক্ষেত্রে তাদের বুস্টার ডোজ নেওয়ার দরকার আছে। আরেকটা হলো এখন ওমিক্রনের যেভাবে ছড়াচ্ছে, বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে এই বুস্টার ডোজ নেওয়ার পরে 85% কার্যকারিতা হয়, সেই গ্রাউন্ডেও আমাদের দেওয়া উচিত। পাশাপাশি আমাদের যেহেতু সক্ষমতা আছে, এখন টিকার প্রাপ্যতা আছে, আমরা সবাই সরকার সমস্ত জনগোষ্ঠীকেই টার্গেট নিচ্ছে টিকা দেওয়ার জন্য, সেই সক্ষমতা আছে, অর্থনৈতিক সক্ষমতা আছে, টিকাও আছে। আমাদের দেশে টিকা এখন যৌথ উৎপাদনের দিকে আগাচ্ছে, আমাদের নিজের দেশে ভ্যাকসিন ইনস্টিটিউট হচ্ছে, আমদানি আসছে, কোভ্যাক্স থেকে আসছে, সুতরাং টিকার তো আমাদের সমস্যা নেই। এই যে বিপুল সংখ্যক মানুষ টিকার আওতার বাইরে রয়ে গেছে এখনো, সেটা কি টিকার স্বল্পতার কারণে নাকি মানুষের অনাগ্রহ? আমি এটা বলছি, দেখেন এটা শুধু আমাদের দেশে নয়, আপনি পশ্চিমা বিশ্বে যান, ইউরোপ আমেরিকায়, তারা 20% পপুলেশনকে টিকা আনতে পারছে না। সেইখানে তারা মোটিভেশনের চেষ্টা করছে, তারা উপঢৌকন দেওয়ার চেষ্টা করছে, তারা টিকা দিলে বিভিন্ন ধরনের গিফট দিচ্ছে, তারা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, ধর্মযাজক যারা রাজনীতিবিদ, তাদের সাথে মোটিভেশন করার চেষ্টা করছে, তাদেরকে যাতে বিভিন্ন কুসংস্কার বিভিন্ন কারণে তারা আসছে না। এই 20% আসছে না, কিন্তু ওই দেশে 20% আসে না, কিন্তু আমরা যদি জানি যে মিনিমাম ন্যূনতম 70% দিলেও মানে ওই জনপদ কাভার করে ফেলে, কিন্তু আমাদের তো এখন পর্যন্ত মাত্র 31%। আমাদের আপনারা লক্ষ্য করে থাকবেন বিভিন্ন সময় গণটিকাদান কর্মসূচি প্রান্তিক পর্যায়ে বয়স 60 ঊর্ধ্বদের সুযোগ দিয়েছে, এনআইডি নিয়ে টিকাদান কেন্দ্রেও গেলেও টিকা দিতে পেরেছে, বস্তি এলাকা দিয়েছে আলাদা। হ্যাঁ, মোস্তাক ভাই সেটা বলেন। হ্যাঁ, আমরা মনে করি এখনো এই জনগোষ্ঠীটা অন্যান্য দেশের মতো আমাদের দেশে এতটা কুসংস্কার নাই। আমাদের দেশে কিন্তু লাইন করে টিকা দিতে যায় লোক, জনগণ, সেরকম সমস্যা নেই। তারপরে আমরা মনে করি সরকার আরো প্রচারণা বাড়ানো উচিত, প্রান্তিক পর্যায়ে জনগোষ্ঠীকে কিভাবে আরো ইনভলভ করা যায়, 60 ঊর্ধ্ব জনগোষ্ঠীকে আরো বিশেষভাবে প্রচারের মাধ্যমে তাদেরকে কেন্দ্রে আনা যায় কিংবা বাড়ি গিয়ে দেওয়া যায়, কিংবা যত সহজ করা যায় টিকাদান কর্মসূচি, সেই পদক্ষেপগুলো সরকার নিতে পারে। তবে আমি মনে করি যে এই বুস্টার ডোজ নিয়ে আলোচনার করে ভিন্ন খাতে নেওয়ার কোনো সুযোগ নাই। বুস্টার ডোজ দেওয়ার
সরকারের সক্ষমতা আছে এবং জনসাধারণ জনগোষ্ঠী সুরক্ষিত থাকে। মাননীয় প্রধানমন্ত্রী সেই কারণে সেই উদ্যোগ নিয়েছেন, কারণ আমাদের সেই অর্থনৈতিক সক্ষমতা টিকার প্রাপ্যতা আমাদের আছে এই মুহূর্তে। তবে আমি মনে করি যে আমাদের যে সমস্ত 60 ঊর্ধ্ব জনগোষ্ঠী আছে, আপনার এই প্রোগ্রামের মাধ্যমে বলতে তারা আমাদের বিভিন্ন সেন্টারে কিন্তু কর্মসূচি চলছে এবং এই বুস্টার ডোজগুলো আমাদের প্রথম যে শুরু হয়েছিল এই টিকাদান কর্মসূচি অ্যাস্ট্রাজেনেকা, প্রথম এই 3 মাস এই অ্যাস্ট্রাজেনেকা যারা দিয়েছে তারাই সেকেন্ড ডোজ দিতে পারবে। পরবর্তী সময়ে অন্যান্য টিকা যারা দিয়েছে তাদের ব্যাপারে আমাদের যে ন্যাশনাল অ্যাডভাইজারি টিকাদার কর্মসূচি নাইটেক আছে, তারা WHO কিংবা অন্যান্য আন্তর্জাতিক যে সমস্ত আছে গবেষণা তাদের সাথে আলাপ করে পরবর্তী টিকাটা কিভাবে দিবে, যারা সিনোভ্যাক সিনোফার মডার্না দিয়েছে তাদের বেলায় সেকেন্ড ডোজ কোনটা দিবে। অ্যাস্ট্রাজেনেকা ইউরোপে যেমন সেকেন্ড ডোজ অনেকে অ্যাস্ট্রাজেনেকা দিয়েছে, আবার অনেক দেশে ফাইজার সেকেন্ড বুস্টার ডোজ দিয়েছে। সেই চিন্তাগুলো আমাদের যারা নীতি নির্ধারক আছে তারা করবে, তারা ইনশাআল্লাহ। আমি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর কাছেও আসবো, তার আগে আমি ছোট্ট করে জানতে চাইবো ডাক্তার মুস্তাক হোসেনের কাছে যে এই বুস্টার কিংবা টিকাই ওমিক্রন ভ্যারিয়েন্টটাকে প্রতিরোধ করতে কতটুকু সক্ষম, এটা নিয়ে কিন্তু আসলে আমরা দেখেছি আন্তর্জাতিকভাবে বিভিন্ন খবর আমরা দেখি। জি, এই বিষয়ে আমি বলেছি একটু আগে যে ইন্ডিপেন্ডেন্ট গবেষণা করে মার্কিন যুক্তরাষ্ট্রে তারা বলেছে যে যারা বুস্টার ডোজ দিচ্ছে তারা ওমিক্রনের বিষয়ে তাদের বেশি ভালো ফলাফল আসছে, এফেক্টিভ আছে। যদিও একেবারেই 100% সংক্রমণ প্রতিরোধ কোনোটিকেই করতে পারছে না, ভ্যারিয়েন্ট আসার কারণে কোনো না কোনো মানুষ সংক্রমিত হচ্ছেন। তবে যারা বুস্টার ডোজ দিয়েছেন তাদের ক্ষেত্রে তারা ভালো ফলাফল পাচ্ছেন। এটা মার্কিন যুক্তরাষ্ট্রের গবেষণা আমি আজকে একটু আগে দেখলাম যে তারা সেটি পেয়েছে। এই জন্য তারা এবং ব্রিটেনেও তারা কিন্তু ব্রিটেনের ব্রিটেনের প্রধানমন্ত্রী বিজয় দিবস উপলক্ষে সেখানকার বাংলাদেশি ব্রিটিশদেরকে অভিনন্দন জানিয়ে বলেছেন যে আপনারা তাড়াতাড়ি বুস্টার ডোজ দিন। ব্রিটেনেও ইম্পেরিয়াল কলেজ, একটা প্রখ্যাত প্রতিষ্ঠান, তারা কিন্তু গবেষণা করে দেখিয়েছে যে বুস্টার ডোজ যারা দিয়েছে তাদের ক্ষেত্রে টিকার কার্যকারিতাটা বেশি, যারা বুস্টার ডোজ নেননি তাদের চাই। আচ্ছা, আমি একটু ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর কাছে যাচ্ছি, যেটা একদম বেসিক বিষয় এই করোনা প্রতিরোধে টিকা কিংবা বুস্টার যাই হোক যেটি দেওয়া হোক, কিন্তু আমাদের স্বাস্থ্যবিধি মানতে হবে। কিন্তু আমরা কিন্তু ইদানিং দেখছি যে স্বাস্থ্যবিধি যদি বলি যে একদমই মানা হচ্ছে না, অনেকটা কিন্তু এইরকমই অবস্থা। বিশেষ করে রাজনৈতিক কর্মসূচি একদম আগের মতো হচ্ছে। আমরা বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি দেখছি সেখানে স্বাস্থ্যবিধি দূরের কথা একদম গাদাগাদি করে সমাবেশ হচ্ছে। একইভাবে মাঠে ঘাটে বাজারেও কিন্তু একই অবস্থা। তো সবচেয়ে বেশি জরুরি তো এই স্বাস্থ্যবিধি মানা, কিন্তু এখন কিন্তু একদমই মানা হচ্ছে না। স্বাস্থ্যবিধি তো এখন তো মানা তো হচ্ছেই না, এবং এইটার জন্য প্রচারটাও এনাফ নাই। যেমন মাস্কের কথা, হাত ধোয়ার কথা, আমরা এক থেকে অপরের ইয়েটাতে আছে। এখন একটা স্রোতন এসে এসছে। এখন আরেকটা জিনিস হলো কি, আমাদের এখানে সরকারেরও একটা ব্যর্থতা আছে। সরকার শুরু করে একটা করার পরে আবার সেখানে পাওয়া যায় না, কন্টিনিউটি নেই সরকারের কার্যকর। তবে এটা আমার পূর্ববর্তী জনই কারেক্টলি বলেছে, আমাদের দেশের একটা সুবিধা হলো আমাদের লোকজনের একটা কুপমণ্ডলতা নাই। তারা এটা বুঝে যে আমার দেশে আমি মনে করি 90-95% মানুষ কোনো প্রশ্ন ছাড়াই টিকাটা নিয়ে নেবে। এটাকে অ্যাভেলেবেল করতে হবে, জিনিসটাকে এটা কতটা সহজ করা যায়, এই যে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। আর অপরপক্ষেও যে কথা আমি বলেছি, এইখানে ওষুধ কোম্পানিরা তাদের সবচেয়ে বড় ব্যবসা করেছে এই সম্পর্কে। যত বেশি দর্শক আপনারা আমাদের সঙ্গে থাকুন, চ্যানেল আই ডিজিটাল প্ল্যাটফর্মে আমরা আছি, চ্যানেল আই ফেসবুক এবং ইউটিউবে আপনাদের সঙ্গেই থাকতে বুঝতে পারছি না। আর যেখানে আজকে এইটার প্রচারটা, যেটা আমি শুরুতেই বলেছি, গবেষণার রুলসটা এতটা স্ট্রিক্টলি ফলো করা হয়নি। এটাকে ছেড়ে দাও, এটা নর্মাল টাইমে যেটা ছেড়ে দেওয়া হতো না, সেটা বলতে আরও অনেক তথ্য দিতে হতো। এখন এই ওষুধ কোম্পানি প্রত্যেকের একটা পুশ আছে যে 6 মাস পর পর, এখন এমনও আছে বুস্টার খবর দিত না, 6 মাস পরে দাও। এইসব জায়গাতে ইন্ডিপেন্ডেন্ট যেটা গবেষণাটা দরকার, সেই দিকে সরকার বা WHO অতটাই নেই।
কারণ এটার এখনো ভয়াবহতাটা আমাদেরকে উদ্বিগ্ন করে, আমাদেরকে এই করছে। তারপরে সরকারের একটা জিনিস, সরকার অনেকগুলি তথ্যকে তারা প্রকাশ করছে না। কোন ভ্যাকসিন কততে কিনছেন, এমনকি তারা পার্লামেন্টকেও সে জানাচ্ছে না সেটা। সুতরাং এইসবের কারণে এখন আমি মনে করি যে এই গ্যাপগুলো জনসাধারণকে বিশ্বাসে নিতে হবে, জনসাধারণকে তথ্য দিতে হবে, তাহলে জনসাধারণ আরো। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, আমি যে প্রশ্নটি করেছিলাম, আপনিও তো বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন, বিশেষ করে রাজনৈতিক কর্মসূচিগুলোতে কিন্তু একদমই গাদাগাদি অবস্থা, এবং যেখানে অমিক্রন ভ্যারিয়েন্ট এসেছে সেই ক্ষেত্রে তা প্রতিরোধের জন্য এই কর্মসূচিগুলো দেওয়ার ক্ষেত্রে চিন্তাভাবনা করা উচিত কিনা এবং কিছু সীমাবদ্ধতা থাকা উচিত কিনা? এটা তো অবশ্যই এগুলির মধ্যে, যেমন গতকাল গেল একটা আওয়ামী লীগের প্রসেশন, আমি আমার এইটা দাঁড়িয়ে দেখছিলাম, ঠিক একইভাবে আজকে গেল বিএনপির ইয়েটাতে। এগুলি হওয়ার একটা কারণ হলো সরকারকে আরও একটু লিবারাল অ্যাটিটিউড নিয়ে বরঞ্চ ইনসিস্ট করতে হবে, তোমাকে মিটিং মিছিল করতে দেবো, ইউ গ্যারান্টি মি যে এটাকে 3 ফিট 6 ফিট দূরে থাকবা, এটাকে অ্যাওয়ারনেস তোমাকে জানাতে হবে, তোমাকে ক্যাম্পেইন করতে হবে। যে কোনো মিছিলে তোমাকে এভরি 5 মিনিটস বলতে হবে আপনাকে দুদিকেই আর কি, তাহলে আমার মনে হয় জিনিসটাকে হবে। ডাক্তার এম এ আজিজ, আমরা যেটি বলছিলাম আসলে টিকা, বুস্টার ডোজ, যেগুলো নিয়ে আমরা যত আলোচনাই করি না কেন, যতই দেওয়া হোক, কিন্তু বেসিক বিষয় কিন্তু এই স্বাস্থ্যবিধি। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বলছিলেন, এবং আমি নিজেও সাংবাদিকতা করে আমি কিন্তু দেখেছি যে রাস্তাঘাটে একদম মানা হচ্ছে না, বিশেষ করে রাজনৈতিক কর্মসূচিগুলোতে খুবই বাজে অবস্থা, কিন্তু প্রতিদিনই কিন্তু এই ধরনের কর্মসূচি হচ্ছে, লোকজন গ্যাদারিং করছে এবং খুবই বাজে অবস্থা। তো এটা আপনাদের তরফ থেকে কোনো উদ্যোগ থাকবে কিনা, কোনো আবেদন থাকবে কিনা? ধন্যবাদ আপনাকে। দেখুন, আপনি ঠিকই বলেছেন যে আমরা এখন একটা স্বস্তির জায়গায় আছি, এতে কোনো সন্দেহ নাই। তবে নতুন ভেরিয়েন্ট ওমিক্রন আসার পরে এখনও আমরা সরকারের যে নিয়ন্ত্রণ, সেই কারণে আমরা এখন একটা স্বস্তির জায়গায় আছি। তবে যে কোনো সময় নতুন ভেরিয়েন্ট আসতে পারে, আবার এই ওমিক্রনও যদি ছড়ায়, সেই কারণেও আমাদের দেশে ছড়াইতে পারে এই ওমিক্রন কিংবা করোনা ভাইরাসের লেটেস্ট ভেরিয়েন্ট। সেই ক্ষেত্রে আমাদের সরকারেরও উদ্যোগ থাকতে হবে, প্রচার প্রচারণা থাকতে হবে, জনসাধারণও দায়িত্ববোধের জায়গা থেকে তার নাগরিক হিসেবে তার দায়িত্ব পালন করতে হবে। মাস্ক পরা, স্বাস্থ্যবিধি মেনে চলা, ভিড় এড়িয়ে চলা, ভ্যাকসিন সরকারের যে ভ্যাকসিনেশন প্রোগ্রাম চলমান, সেই ভ্যাকসিনে আওতায় আসা, সেইগুলো কিন্তু জনগণের দায়িত্ব আছে। আবার লোক সমাগম বেশি এই ধরনের কর্মসূচিতে নিষেধাজ্ঞা দেয়া কিংবা একটু রেস্ট্রিকশনে আনা, দেখুন এইটা আমরা যখন এটা সারা বিশ্বের কথা যদি দেখি, যখন কোভিডে সারা বিশ্ব দাবিয়ে বেড়েছে, তখনও কিন্তু বিশ্বে আমাদের দেশে সব দেশেই সরকার চেষ্টা করেছে, কিন্তু সব জায়গায় যে পারে তাই নেই, আন্দোলন সংগ্রাম হয়েছে লকডাউনের বিরুদ্ধে। সুতরাং এই মুহূর্তে যেহেতু সংক্রমণ কমে আসছে, এই মুহূর্তে যদি সরকার ওরকম কড়া বিধিনিষেধে যায়, সেটা বোধহয় মানে ঠিক হবে না। তবে সরকারের প্রচার মাধ্যমে একটা প্রচার প্রচারণা সবসময় থাকা উচিত। যেমন এই অলরেডি 15 দফা স্বাস্থ্যবিধি মেনের একটা নির্দেশনা আসছে, সেইগুলা প্রচার প্রচারণা করা উচিত, জনগণের সাথে যাতে মেনে চলে। সেই ব্যাপারে আমার মনে হয় দায়িত্ব যারা আছে, বিভিন্ন মন্ত্রণালয়ে যে সমস্ত সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্ব আছে, তাদের মাধ্যমে প্রচার করা উচিত। এবং আমরা যে যারা বিভিন্ন সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ টিভিতে এসে কথা বলি, তারাও বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করে, তাদেরও আসলে প্রচার করা, রাজনীতিবিদ বলেন, বুদ্ধিজীবী বলেন, যে কোনো পেশাজীবী সংগঠনে যারা নেতৃত্ব, তাদেরই কিন্তু দায়িত্ব আছে এটা প্রচার করা, মানুষকে অ্যাওয়ারনেস করা এবং স্বাস্থ্যবিধি মেনে চলা। এই জায়গাগুলো কিন্তু তাদেরও অ্যাওয়ারনেস করার মানে দায়িত্ব আছে। ধন্যবাদ। ডাক্তার মুস্তাক হোসেন, আমরা আসলে এই সম্পূরক প্রশ্নই বলি, কিংবা যে বিষয়টি আসলে যতই টিকা দেয়া হোক, বুস্টার ডোজ দেয়া হোক, সরকার থেকেও নানান পরিকল্পনা থাকছে, কিন্তু সবচেয়ে বেশি গুরুত্ব সহকারে তো এই বিষয়টিকে দেখা উচিত, এবং আপনারা কি ভাবছেন? হ্যাঁ, নিশ্চয়ই। আমাদের সংক্রমণ প্রতিরোধের জন্য 3টে বিষয় আমাদের পাশাপাশি করতে হয়। একটা হচ্ছে যত রোগী শনাক্ত হচ্ছে, এখন তো রোগীর সংখ্যা কম,
প্রত্যেকটা রোগীকে ফলো আপ করা দরকার, তারা আলাদাভাবে থাকতে পারছে কিনা সহযোগিতা করা দরকার। অনেকের অনেক অসুবিধা আছে তাদের রুজি রোজগারের জন্য, তাকে সাপোর্ট দেওয়া, সেজন্য আলাদাভাবে বাসায় 14 দিন থাকে এবং তাদেরকে চিকিৎসা পরামর্শ দেওয়া, তারা যেন গুরুতর অসুস্থ অবস্থায় না যায়। দ্বিতীয় হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে চলা, বিশেষ করে যেখানে খুব ভিড় হচ্ছে, যেখানে ভিড় হচ্ছে তার একটা কর্তৃপক্ষ আছে। যেমন জাফর ভাই বললেন যে দুটো বৃহৎ রাজনৈতিক দল পরপর 2 দিন র্যালি করেছে, সেখানে কিন্তু তাদের কর্তৃপক্ষ হচ্ছে দলের নেতৃবৃন্দ। সেখানে তারা যদি 1 মিটার দূরে দূরে দাঁড়িয়ে থেকে লাইন বেঁধেই র্যালি হয়েছে, সেটা একটু দেখার জন্য একটু গায়ে গায়ে যেন না লাগিয়ে থাকে, বিশেষ করে প্রথম দিকের লাইনের বেশি এগুলো, যেখানে মানুষ যাচ্ছে রেস্টুরেন্টে, সেখানে কিন্তু অনেক ভিড়। একটা খোলা জায়গায় বহু লোক ভিড় করলে যতটুকু ঝুঁকি, তার চেয়ে অনেক ঝুঁকি হচ্ছে একটা বদ্ধ জায়গায় যদি অনেক মানুষ একত্রে থাকে। আপনি একটা বদ্ধ জায়গায় যদি সেমিনার করছেন, সেখানে অনেক লোক থাকে, সেটা অনেক ঝুঁকি পড়লো। খোলা রাস্তা দিয়ে মিছিল করছেন, দূরত্ব রাখেছেন, সেটা ঝুঁকিটা কম। যে আপনি কক্সবাজারের সমুদ্র সৈকতে খোলা হাওয়ায় ঘুরে বেড়াচ্ছেন, সেখানে ঝুঁকিটা কম। কিন্তু যখন রেস্টুরেন্টে যাচ্ছেন, বসার জায়গা নেই, দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক লোক থাকছে, বদ্ধ ঘর করে এয়ার কন্ডিশন চালাচ্ছেন, সেখানে ঝুঁকিটা অনেক বেশি। কাজে সেই বদ্ধ জায়গায় অনেক লোক যেখানে থাকে, সেখানকার কর্তৃপক্ষকে এটা খুবই কড়াকড়ি ভাবে তাদের নিয়মবিধি পালন করা দরকার। মনে রাখতে হবে, আমরা যদি এসব বস্তু জায়গায় ভেন্টিলেশনের ব্যবস্থা করে ঝুঁকিটা কমাই, আমরা আরো অনেক দিন আমাদের কার্যক্রম চালাতে পারবো। আর একসাথে সবকিছু করতে চাই, তাহলে কিন্তু আমাদের দ্রুত এই ওমিক্রন আসলো বলে, ওমিক্রন ইউরোপে এখন তারা বিস্তৃত হচ্ছে, আমাদের দেশে আসবে। তার আগে যদি আমরা সতর্ক হই, আমরা এটা ঠিকই রাখতে পারবো বেশ অনেক দিন। হয়তো এক সময় যখন আসবে, ইতিমধ্যে আমরা অনেককে টিকা দিয়ে ফেলতে পারবো। টিকা যত বেশি দেবো, তত বেশি আমাদের ঝুঁকিটা কমে যাবে। আর তৃতীয় যেটা আমি বললাম ইতিমধ্যেই, টিকা দেওয়া। সেই টিকা যারা ঝুঁকিপূর্ণ মানুষ, তাদেরকে সংগঠিত করা, তাদেরকে টিকা দিতে উদ্বুদ্ধ করা, রেজিস্ট্রেশন করতে সহায়তা করা, এবং প্রয়োজনে বাড়ি বাড়ি গিয়ে টিকা দেওয়া যেতে পারে। কাজে এই 3টা কাজ যদি আমরা করি, ওমিক্রনের ঢেউ যখন আসবে, আমরা একটা ভালো অবস্থায় থাকবো, ক্ষয়ক্ষতিটা আমরা অনেক কমাতে পারবো। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, আমরা আসলে আলোচনার শেষ দিকে চলে এসেছি, কিন্তু একটি বিষয় একটা কথাই যোগ করতে চাই। একদিকে ব্যাপারটা কি, জনসাধারণের একটা রিল্যাক্স ভাব যেমন আছে, সরকারেরও তাই। আমি একবারও দেখি নেই একটা পুলিশ একটা রিক্সাওয়ালাকে বলছে, এই মাস্কটা পরো। যে প্যাসেঞ্জারটা আছে তাকে বলা, আপনারা যদি এটা যদি না মানেন, আপনি শিক্ষিত মানুষ, আপনি যদি না মানেন, তো 2-4 বার বললে যেটা হয় কি, এটা পথে ঘাটে, এটাতে তারপরে আমাদের বাস, ট্রাক, সব জায়গাতেই সরকারেরও একটু উদ্যোগটা থাকতে হবে। এখন আমরা একদম রিল্যাক্স হয়ে গেছি, এটা কিন্তু খারাপ লক্ষণ। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, আমি আরেকটি প্রশ্ন করি। আমরা কিন্তু দেখেছি যে 2 দফা আমাদের লকডাউন হয়েছে, যখন সংক্রমণ খুব বেড়েছে, তখনগুলোতে আমরা কিন্তু হাসপাতালগুলোতে আসন সংখ্যা সীমিত, কখনো ভেন্টিলেশন নেই, এই ধরনের নানান সমস্যা কিন্তু আমরা দেখেছি। কিন্তু এখন যেহেতু মাঝখানে বেশ সময় গড়িয়েছে, এবং যে কোনো সময় এই যে নতুন ভ্যারিয়েন্ট, সেটিও ওমিক্রন, সেটিও আসলে ব্যাপকভাবে ছড়িয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে হাসপাতালগুলো কি প্রস্তুতি নিচ্ছে, কিংবা সেটাও সেই সঠিকভাবে প্রস্তুতি নিচ্ছে না? সত্যি কথা বলতে কি, এটার ব্যাপারেও আমি দেখি নেই যে প্রত্যেকটাকে এটাকে প্রচারটা এই বিষয়ে অন্যদিকে এটা আছে। তারপরে হলো কি, যে টিকার কথাটা মোস্তাক খুব ভালোভাবে বলেছেন। আসলে এইগুলিকে সত্যিকার অর্থে আরও সহজে টিকা পেতে হবে, টিকাটা পেতে হবে এবং বলতে হবে, ভাই টিকা নিয়েছেন তো? একটা বয়স্ক লোককে বলা, তার অন্য সব রোগ আছে, আপনার কিন্তু টিকাটা নেওয়াটা বেশি দরকার। এটা সে বলবে যে কোথায় নেব ভাই, আমার তো কার্ডটা নাই। এই যে জিনিসটা, তাকে তারা যখন আগে যখন ডোজ নিয়েছে, তার তো ডোজের কার্ড নাই। আজকে আমার একজন পলিটিক্যাল লিডার বলতে, জাফর ভাই এটা নেব তো, আপনি যখন বলছেন আমি বুস্টারটা নেব, কিন্তু আমার কাগজপত্র তো নাই। আমাদের আগে 2টা খুঁজে বাইর করেন, অন্তত যেই সেন্টারে গেছেন সেখানকার এটাতে আপনার আইডি দিয়ে অথবা তারিখটা কিছু কষ্ট করে হলো নিয়ে নেন। আজকে আমি একজনকে বলছিলাম, খুবই শিক্ষিত মানুষ, ওই নিয়ে নেন। আমি তারা জিজ্ঞাসা করবে, আপনার তারিখটা মোটামুটি তো নিশ্চয়ই মনে আছে। এইসব জায়গায় আমাদের উভয় পক্ষকে, আমি যেটা বলছি, সরকারও কিন্তু এখন অনেক বেশি রিল্যাক্স হয়ে গেছে। এটা বোধ আমরা ভুল করছি, এটা কিছু। আর তারপরে যেটা মোস্তাক যেটা বলছে,
আমাদের দেশে তথ্য রাখাটার ব্যাপারে আমাদের সরকারকে একটা ইনভেস্টমেন্ট দরকার, যে এই তথ্যগুলি লিপিবদ্ধ করা, জনসাধারণকে বলা, এইটা তাহলে আমাদের এইটাকে অনেক সহজ হবে, আমাদের ওই ডেঞ্জারটা আসবে না। কিন্তু আমরা এখন সবাই হাল ছেড়ে দিয়েছে, আল্লাহই বাঁচাবে আমাকে। দর্শক, আমরা বিদায় নিচ্ছি। আমাদের তিনজন অতিথিকেই অসংখ্য ধন্যবাদ। আসলে যে বিভিন্ন বিষয় আলোচনা হলো, তবে একটি বিষয় আমাদের মাথায় রাখতে হবে, হয়তোবা দেশের সবাই একসময় টিকার আওতায় আসবে, চলতে থাকবে বুস্টার ডোজও, কিন্তু যে বিষয়টি সবচেয়ে বেশি জরুরি সেটি হচ্ছে যে এই করোনা থেকে বাঁচার জন্য যে বিধিনিষেধ সেগুলো আমাদেরকে কঠোরভাবে মানতে হবে। সরকারিভাবে যেমন বিভিন্ন সময় বিভিন্ন ব্যবস্থা নেওয়া হবে, তেমনিভাবে আমাদেরকে ব্যক্তিগতভাবেও সচেতন থাকতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।